এই মেয়ে এমন রাক্ষসী চাহনি কেন দিয়ে রেখেছে আমার দিকে? আর এত রাতে আমার কাছে কি চায়? যারা এগিয়ে আসছে, তবে হাঁটতে তার কষ্ট হচ্ছে, কিন্তু সেই কষ্টকে উপেক্ষা করে নুহাসের দিকে এগিয়ে আসছে। নুহাস যারার এগোনো দেখে দু কদম পিছিয়ে গিয়ে থেমে যায়। যারা ফোলা লাল হয়ে যাওয়া পাটা দেখে। কি হয়েছে মেয়েটার পায়ে? এমন বাজে অবস্থা কেন? নুহাসের ভাবনার মাঝেই যারা নুহাসের সামনে এসে থামে। নুহাস মাথা নিচু করে যারার পায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে শান্ত গলায় বলে, পায়ে কি হয়েছে? যারার কোনো সারা শব্দ নেই। নুহাসকে অধৈর্য দেখালো। সে যারার মুখপানে তাকিয়ে দিশেহারা হয়ে বলল, কি হলো, কথা বলছো না কেন? যারা অদ্ভুত চোখে তাকিয়ে আছে নুহাসের দিকে। মাঝে মাঝে জোরে জোরে দীর্ঘশ্বাস ছাড়ছে। মনে হচ্ছে যেন কোনো বিষয় নিয়ে বড্ড আপসেট হয়ে আছে। যারা নুহাসের দূরত্ব খুব একটা বেশি নয়। যারা ঠোঁট বিজিয়ে ভরাট গলায় বলে, নিউজটা কি সত্যি? এটা আবার প্রশ্নের উত্তর নয়। এটাও আমার প্রশ্নের উত্তর নয়। তুমি বাড়াবাড়ি করছো যারা। যারা কপট রাগ দেখিয়ে বলে, আমি কোনো বাড়াবাড়ি করছি না। আগে আমার প্রশ্নের উত্তর দাও, যে এই নিউজটা সর্বত্র ছড়িয়ে পড়েছে সেটা কি সত্যি? নুহাস তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, তোমার কি মনে হয়? আমার মন নিয়ে তুমি কি করবে? কিছু করব না, তবে একবার যদি কারো মনে সংশয় ঢুকে পড়ে, কাউকে নিয়ে সেই সংশয় দূর করতে সেই মানুষটাকে অনেক কষ্ট করতে হয়। যারা নিঃশব্দে হাসলো আর বলল, আদৌ কি তুমি আমার মন নিয়ে ভাবো যে আমার মনের সংশয় তুমি দূর করতে চাইবে? নুহাস থমকে যায়। সত্যি তো মেয়েটার মন দিয়ে যদি সে ভাবতো, তাহলে হয়তো এতদিনে এই মনের ডাকা সে সাড়া দিয়ে দিত। কিন্তু এই মনের ডাকে সাড়া দেওয়া সম্ভব নয়। নুহাস রাশভারী গলায় বলে, তোমার যদি মনে হয় আমি কাজটা করেছি তাহলে ভালো, আর যদি মনে না হয় আমি কাজটা করিনি তাহলে সেটা আরো ভালো। আকস্মিক যারা নুহাসের কলার ধরে নুহাসকে নিজের মুখের কাছে এনে দাঁতে দাঁত চেপে বলে, আমার স্রেফ উত্তর চাই মিস্টার নুহাস রহমান, তোমার কাছ থেকে। প্রথমবারের মতো নুহাস আর যারা এতটা কাছাকাছি এসেছে। নুহাস যারার কাছাকাছি আসতেই ভেসে আসে মিষ্টি একটা মেলে ঘ্রাণ তার নাকে। নুহাস চোখ বন্ধ করে পুনরায় তাকালো। কেন মেয়েটা তাকে এভাবে ত্যক্ত করছে? এভাবে মধ্যরাতে কেন তার ঘরে এসেছে? এই সাহসটাকে যারা কোনোদিন দেখায়নি। এটাই প্রথমবার। নুহাস এক পলকে তাকিয়ে আছে যারার দিকে। যারা তো ঝুঁকের বসে রয়েছে, তাই নিজের অবস্থানটা ঠিক কথায় আছে বুঝতে পারছে না। ফোলা ফোলা চোখ, রাগে নাকের পাটা বারবার ফুলাচ্ছে। ভুরু কুচকে রেখেছে মেয়েটা। মেয়েদের রাগলে নাকি অন্যরকম সুন্দর লাগে। এ প্রমাণটা আজ হাতে হাতে পেয়ে গেল নুহাস। কিন্তু নুহাসের অবাধ্য মন যে এখন অন্য কিছু করতে চাইছে। যারা চওড়া কপালটাতে যে তার উষ্ণ ঠোঁট জোড়া ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। নুহাস নিজের ভাবনাতে নিজেই চমকে ওঠে, সাথে সাথে ঘাড় গুড়িয়ে ঢোক গিলে যারার হাত কলার থেকে ছাড়াতে ছাড়াতে বলে, যারা আমার কলারটা ছাড়ো প্লিজ। এত রাতে ঘরে তুমি এসেছো, বাড়ির কেউ জানতে পারলে কি হবে বুঝতে পারছো? যারা ধরা গলায় বলে, আমি বুঝতে চাইছি না নুহাস ভাই, কেন তুমি আমার সাথে এমন করছো? একটু কি মায়া হয় না আমার জন্য তোমার? নুহাস জোর করে যারার হাত থেকে নিজের কলার ছাড়িয়ে নেয়। যারা নিজের টাল সামলাতে না পেরে আহ করে নিচে পড়ে যায়। একে তো পায়ে ব্যথা, তার উপর এভাবে পড়ে যাওয়াতে পায়ের যন্ত্রণাটা যেন আরো দ্বিগুণ বেড়ে যায়। নুহাস যারার এমন আর্তনাদ শুনে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে এক প্রকার পাগলের মতো যারার পায়ে হাত রেখে আবেগী গলায় বলে ওঠে, কোথায় লেগেছে দেখি? সরি জান, আমি বুঝতে পারিনি এভাবে যে তোমার পায়ে লেগে যাবে। যারা হতবাক হয়ে তার নুহাস ভাইয়ের দিকে তাকিয়েছে। সে কি শুনলো একটু আগে নুহাসের মুখে তাকে জান বলে সম্বোধন করলো? যারা ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সকল ব্যথা যন্ত্রণা এই দুই অক্ষরের শব্দটা যেন শুষে নিয়েছে মুহূর্তের মাঝে। তার সামান্য একটু আর্তনাদ শুনে যেন নুহাস নিজেকে স্থির রাখতে পারছে না। নুহাসের অস্থিরতাই বলে দিচ্ছে কতটা ভালোবাসে যারাকে, কিন্তু এই ভালোবাসা প্রকাশ করে না কেন? তবে যারা ঠিক নুহাসকে দিয়ে তার ভালোবাসার কথা বলিয়েই ছাড়বে। নুহাস যারাকে পাঁচকলে তুলে নিয়ে বেডে বসিয়ে দিয়ে অধিকার নিয়ে বলে, চুপচাপ এখানে বসে থাকো, আমি আসছি। যারা মুখ ফসকে বলে, নুহাস ভাই। নুহাস যারা ঠোঁটে তর্জনী রেখে গম্ভীর গলায় বলে, চুপ, একটাও কথা নয়। যারা বার কয়েকবার চোখের পাতা ঝাপটালো। নুহাসের করা কার্যক্রমগুলা যেন অবাকের শেষ চূড়া নিয়ে যাচ্ছে যারাকে। নুহাস ফার্স্ট এড বক্স এনে যারা সামনে হাঁটু মুড়ে বসে অয়েন্টমেন্ট তর্জনীর আগায় নিয়ে আলতো হাতে যারার পায়ে লাগাতে শুরু করলো। যারার পা কেঁপে উঠল যন্ত্রণায়। নুহাস যারার মুখের দিকে এক পলক তাকিয়ে পায়ে ফু দিতে দিতে গম্ভীর গলায় বলল, পায়ের এই বেহাল দশা হলো কি করে? যারা সকল ব্যথা যন্ত্রণা হজম করে নরম স্বরে বলে, বেহাল দশা হওয়াতে ভালোই হয়েছে,
কারোর অস্থিরতা তো দেখতে পেলাম আমার জন্য। নুহাশ কিছু বলল না, শুধু শোনা গেল একটা দীর্ঘ নিঃশ্বাসের শব্দ। নুহাশ অয়েন্টমেন্ট লাগাতে ব্যস্ত, আর যারা তার নুহাশ ভাইকে দেখতে ব্যস্ত। খুব ইচ্ছে করছে যারা নুহাশের এলোমেলো হয়ে থাকা চুলগুলো আরো এলোমেলো করে দিতে, কিন্তু আপাতত ইচ্ছেটাকে মাটি চাপা দিয়ে বসে রইল। একসময় নুহাশ বসা থেকে উঠে দরজা খুলে বাইরের পরিবেশটা দেখে এসে যারাকে আবারও পাজা কোলে তুলে নিয়ে হাঁটা ধরল যারা রুমে যাওয়ার উদ্দেশ্যে। যারা তখনও পলকহীন চোখে নুহাশের দিকে তাকিয়ে রয়েছে, স্বপ্নে যেন তার কাছে স্বপ্নের মতো লাগছে। যারা আবেশে চোখ বন্ধ করে নুহাশের চওড়া বুকে মাথা রাখলো। এই সুযোগটা আদৌ পাবে কি না তা জানে না সে, তবে এখন তো পেয়েছে, তাই সুযোগটা লুফে নিল। যারার করা কাজটা দেখে নুহাশ এক পলক যারার দিকে তাকিয়ে সামনের দিকে হাঁটা ধরল। অয়ন্তী চাকে পানি ভর্তি করে কিচেন থেকে বেরিয়ে উপরের দিকে তাকাতেই থমকে যায়। যাহারা নুহাশকে এই অবস্থায় দেখে অয়ন্তীর সাথে সাথে আড়ালে লুকিয়ে পড়ে। এটা কি দেখলো সে? এটা কি আদৌ সত্যি নাকি মিথ্যা? অয়ন্তী নিজের হাতে চিমটি দেয়, না সবটাই সত্যি? কিন্তু এত রাতে যারা কেনই বা নুহাশের কোলে থাকবে? ওদের দুজনের মাঝে কি কোনো সম্পর্ক আছে নাকি? এটা নেহাতই অয়ন্তীর ভুল ধারণা। এমনও তো হতে পারে যারা হাঁটতে পারছে না বলে নুহাশকে কোলে তুলে নিয়ে ঘরে রাখতে গেছে। কিন্তু এত রাতে যারার ঘরের বাইরে কেন? আচ্ছা, এই কথাটা কি তার জাহিনকে জানানো দরকার, নাকি তার আগে যারার সাথে কথা বলা দরকার? অয়ন্তী যেন একটা দোটানায় পড়ে গেছে। একে তো বাড়িতে নুহাশের কেসটা নিয়ে সমস্যা, তার উপরে এই ঘটনাটা বললে হয়তো আরো সমস্যার সৃষ্টি হতে পারে। তার চেয়ে ভালো এখন চুপ থাকা আর যারার সাথে এই বিষয়ে কথা বলা। অয়ন্তী চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আগে নুহাশ যাক নিজের ঘরে, তারপর সে ঘরে যাবে। যদি দুজন মুখোমুখি হয় তাহলে একটা বিচ্ছিরি ব্যাপার ঘটে যাবে। নুহাশ যারাকে যারার রুমে এনে শুয়ে দিয়ে ব্ল্যাঙ্কেটটা যারার গায়ে দিয়ে চলে যেতে নেবে। যারার সাথে সাথে নুহাশের হাত চাপটে ধরে অভিমানী গলায় বলে, তুমি বললে না তো এই নিউজটা সত্যি নাকি মিথ্যে? নুহাশ যারার দিকে না ফিরে তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, নিজের কাছে নিজে ছোট হয়ে যাব এমন কাজ আমি করিনি যারা, আর ভবিষ্যতেও করব না। নুহাশ কথাটা বলে নুহাশ চলে যায়। যারা হাত দুটো আড়াআড়ি করে নিজের দুবাহু শক্ত করে নিজের মুখ কাঁধে হেলিয়ে নিজের গা থেকে মনে হচ্ছে যেন নুহাশের গায়ের গন্ধটা এখনো লেগে আছে। যারা বা হাতের তর্জনী এনে নিজের ঠোঁটের উপরে রাখে। নুহাশ তার ঠোঁট ছুঁয়েছে, পা ছুঁয়েছে, কোমর ছুঁয়েছে। এই অপ্রত্যাশিত ছোঁয়াগুলো সে সারা জীবন মনে রাখবে, সারা জীবন। নুহাশ নিজের ঘরে এসে দরজার ছিটকিনি লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। পরিহিত জ্যাকেটটা নাকের কাছে এনে চোখ বন্ধ করে ঘ্রাণ নেয়। মিষ্টি একটা ঘ্রাণ তার সারা গায়ে মেখে গেছে। নুহাশ ডান হাতটা দিয়ে বুকের বাঁ পাশটা শক্ত করে চেপে ধরে। একটু আগে এখানটায় যারার মাথাটা ছিল, আর এখন এই জায়গাটা শূন্য। যদি মৃত্যুর আগ পর্যন্ত এই মাথাটা তার বুকের বাঁ পাশটা শক্ত করে ধরে রাখার অধিকার পেত, তাহলে হয়তো নিজেকে পৃথিবীতে থাকা ভাগ্যবান পুরুষগুলোর মাঝে একজন ভাগ্যবান পুরুষ মনে করত। কিন্তু তা তো আর হওয়ার নয়। চাইলেই কি আর সব পাওয়া যায়? ভোরের আলো ফুটে গেছে। জাহিন আধো আধো চোখে সামনের দিকে তাকালো। চোখে ভেসে উঠল ঘুমান্ত অয়ন্তীর নিষ্পাপ মুখখানা। একেবারে লেপ মুড়ি দিয়ে মেয়েটা বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। জাহিন অপলক চেয়ে রইল ঘুমান্ত অয়ন্তীর দিকে। মেয়েটা যদি জানতো ঘুমান্ত অবস্থায় তাকে কতটা মায়াবী, কত স্নিগ্ধ লাগে, তাহলে হয়তো জাহিনের ঘুম থেকে ওঠার আগে সে উঠে পড়ত। জাহিন মৃদু হাসলো। এই মেয়ের মায়ায় সে আটকে গেছে। এখন এই মেয়েকে তার নিজের করে চাই। কিন্তু মেয়েটা কি তার সাথে স্বাভাবিক হবে? তাদের বিয়েটা যে আর 4-5টা বিয়ের মতো স্বাভাবিকভাবে হয়নি। আর একটু সময় দেওয়া যাক মেয়েটাকে, তারপর না হয় এক নতুন দাম্পত্য জীবন শুরু করা যাবে। কথায় আছে সবুরে মেয়া ফেলে। সে না হয় মেয়া ফলাতে আরেকটু সবুর করলো। জাহিন উঠতে নিয়ে কিছু একটা মনে করে অয়ন্তীর দিকে এগিয়ে গেল। ঘুমন্ত অয়ন্তীর ডান পাড়ে সে পুরুষালী হাতটা রেখে অয়ন্তীর দিকে ঝুঁকে এলো। অয়ন্তীর ভারী নিঃশ্বাসের শব্দে স্পষ্ট শুনতে পাচ্ছে জাহিন। মেয়েটা একেবারে ঘুমে বেহাল হয়ে আছে। জাহিন মুস্কি হেসে অয়ন্তীর কপালের মাঝ বরাবর নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়ে মনে মনে বলে, জানি না নিজেকে আপনার জীবনের সাথে ধরে রাখতে পারবো কিনা, তবে চেষ্টা করব নিজেকে সারাটা জীবন আপনার পাশে রাখার জন্য। অয়ন্তীর চোখের পাতা নড়ে ওঠে। জাহিন তা দেখে জলদি করে অয়ন্তীর কাছ থেকে দূরে সরে আসে। জাহিন ভেবেছিল অয়ন্তী জেগে যাবে, কিন্তু অয়ন্তী জাগলো না, বরং সে আরো লেপ মুড়ি দিয়ে ওপাশ ফিরে শুয়ে পড়ল। জাহিন উঠে ওয়াশরুমে চলে গেল। তার অনেক কাজ আজকে। জাহিন চলে যেতেই অয়ন্তীর চোখ মেলে তাকায়। জাহিনের গরম নিঃশ্বাস যখন তার মুখের উপরে আশ্রে পড়ছিল, তখনই অয়ন্তীর ঘুম ছুটে গিয়েছিল, কিন্তু চোখ বুজে রেখেছিল। তার ঘুম বড্ড পাতলা, আশেপাশে কিছু হলেই ঘুম ভেঙে যায়। অয়ন্তী ডান হাতটা বের করে জাহিনের ঠোঁট ছুঁয়ে যাওয়া স্থানে হাত রাখলো।
এখনো মনে হচ্ছে যেন জাহিনের ঠোঁটের উষ্ণতা আর ভেজা ভেজা ভাবটা রয়ে গেছে কপালের মধ্যে স্থানে। জাহিন লুকিয়ে লুকিয়ে তাকে আদর করে গেল। লোকটা সত্যিই অদ্ভুত। আন্টি লাজুক হেসে লেপ দিয়ে মাথাটা ঢেকে নেয়। শেখ পরিবারের সকল সদস্যরা ডাইনিং টেবিলে বসে আছে, তবে নুহাশ আর জাহিন বাদে। তারা দুজন অনেক আগেই বের হয়ে গেছে। ডাইনিং টেবিলে থাকা সবাই স্বাভাবিক আছে, কিন্তু রিহান স্বাভাবিক থাকতে পারছে না বাবার সামনে। বাবা বাড়িতে থাকাকালীন সে নিজের রুম থেকে বের হতে চায়নি, কিন্তু যখন বাবা নিজ থেকে ডেকে পাঠিয়েছে এক প্রকার বাধ্য হয়ে তাকে ডাইনিং টেবিলে আসতে হয়েছে। কিন্তু অবাক করার বিষয় হলো বাবা তাকে একটা কথাও বলছে না। সে তো নিজেকে মনে মনে প্রস্তুত করেই নিচে নেমেছে বাবার হাতে চড় আর বকাবকি খাওয়ার জন্য, কিন্তু হাওয়া উল্টো দিক বইছে মনে হচ্ছে, তাই এ যাত্রায় সে বেঁচে গেছে। আজমল শেখ খাওয়া দাওয়া করে উঠে পড়ে, তাতে রিহান হাঁপ ছেড়ে বাঁচে। এতক্ষণ মনে হচ্ছিল শ্বাসটা নাকের ডগায় আটকে ছিল। আজমল শেখ চলে যেতে মাকে ইশারা করে বলে, মা বাবা। ছেলেকে থামিয়ে দিয়ে জোহরা বেগম বলেন, চুপচাপ খেয়ে ওঠ। রিহান বুঝতে পারলো এই কাজটা তার মায়ের। রিহানের মনে এখন আর কোনো ভয় নেই, সে মনের আনন্দে খেতে শুরু করলো। জোহরা বেগম শিরিনকে ডেকে বলেন, যারাকে দিয়ায় খবরটা মেয়েটা পায়ে যেভাবে ব্যথা পেয়েছে, নিচে নামার দরকার নেই। মা, ওপরে খাবার নেওয়ার দরকার নেই, আমি এসে পড়েছি। মেয়েকে পা নিয়ে নিচে আসতে দেখে জোহরা বেগম রাগ দেখিয়ে বলেন, কে বলেছে তোকে নিচে আসার জন্য এই পা নিয়ে? মা, আমি ঠিক আছি। আহান চেয়ার থেকে নেমে যারার জন্য চেয়ার টেনে দিয়ে বলে, আপু তুমি এখানে বসো। যারা হতবাক হয়ে বলে, বাবা, এত ভালোবাসা আমার জন্য? এর মাঝে রিহান বলে ওঠে, তা মা, আমার ভাবি কোথায়? ওনাকে তো দেখছি না, ওনাকে ডাকো, ওনার সাথে একটু কথা বলি। অয়ন্তী চমকে ওঠে রিহানের কথা শুনে। অয়ন্তী কিচেনের এক জায়গাতে ঘাপটি মেরে দাঁড়িয়ে রয়েছে। তার বড্ড অস্বস্তি লাগছে রিহানের সামনে যেতে, কিন্তু এবার মনে হচ্ছে যেতেই হবে। জোহরা বেগম অয়ন্তীকে ডাকলো। অয়ন্তী মাথায় সুন্দর করে কাপড় দিয়ে ডাইনিং টেবিলে এসে উপস্থিত হলো। রিহান প্রফুল্ল হয়ে বলে, তা ভাবি ভালো আছেন? অয়ন্তী আস্তে করে বলে, রিহান বুঝতে পারলো অয়ন্তী অস্বস্তি বোধ করছে, তাই কৌতুকের স্বরে বলে, ভাবি আগের দিন বাঘে খাইছে বুঝলেন, তাই আগে কি ঘটেছে তা নিয়ে পড়ে থাকবেন না। এখন যেই সম্পর্কগুলোতে জড়িয়েছেন সেই সম্পর্কগুলো নিয়ে থাকেন। আগে কোথায় কি ঘটেছিল তা না হয় ভুলে গিয়ে স্বাভাবিকভাবেই চলুন, তাহলেই দেখবেন সব কিছু সুন্দরভাবে চলছে। অয়ন্তী রিহানের কথার মানে বুঝতে পারলো। রিহান যে তাদের সম্পর্কটা স্বাভাবিক করতে চাইছে এটা সে টের বুঝতে পারছে, কিন্তু তারপরও অয়ন্তীর অস্থিরতা কমছে না। ভবিষ্যতে এই সম্পর্কগুলো নিয়ে আবার কোনো সমস্যা হবে না তো? জাহিন, শারাফ আর রুমা নামের মেয়েটি মুখোমুখি হয়ে বসে আছে জিজ্ঞাসাবাদ রুমে। পুরো কক্ষ জুড়ে বিরাজ করছে নিস্তব্ধতা। জাহিন দুহাত বুকের উপর আড়াআড়ি করে রেখে তীক্ষ্ণ চোখে রুমার দিকে তাকিয়ে আছে। রুমা জড়সড় হয়ে বসে রয়েছে। তার সামনে দুজন সুদর্শন পুরুষ মানুষ বসে আছে, আর সে আর চোখে বারবার দুজনকে দেখে যাচ্ছে। একটা অস্থিরতা কাজ করছে মেয়েটার মাঝে, বারবার হাত কসলাচ্ছে। এই ঠান্ডার মাঝেও মনে হচ্ছে যেন ঘামছে। বারবার কপালে, গালে, গলায় হাত রাখছে। দেখেই বোঝা যাচ্ছে খুব ভয়ে ভয়ে আছে, কিন্তু সেটা প্রকাশ করতে চাইছে না ওদের সামনে। শারাপ ওয়াটার বোতলটা রুমার দিকে এগিয়ে দিয়ে বলে, চাইলে পানি খেতে পারেন। রুমা জিব্বা দ্বারা নিচের ঠোঁট ভিজিয়ে জড়ানো কণ্ঠে বলে, না না, পানি খাওয়া লাগবে না। কেন ডেকে পাঠিয়েছেন সেটা বলেন। জাহিন দুহাত টেবিলের উপরে রেখে একটু এগিয়ে এসে গম্ভীর গলায় প্রশ্ন করে, আপনাকে এই কাজটা করতে কে হায়ার করেছে জানতে পারি? রুমা আতকে উঠে বলে, কি বলছেন আপনি এসব? আমি বুঝতে পারছি না। জাহিন নিঃশব্দে হেসে চেয়ারে হেলান দিয়ে বলে, না বুঝার মতো তো আমি কিছু বলিনি আপনাকে। আপনি যে নুহাসকে ফাঁসিয়েছেন সেটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে। রুমা থমথমে গলায় বলে, আমি কাউকে ভাসাইনি। জাহিন কঠিন গলায় বলে, অবশ্যই আপনি নুহাসকে ফাঁসিয়েছেন। আমি বলছি তো আমি ভাসাইনি। জাহিন এবার গগন কাঁপিয়ে চিৎকার করে বলে, আপনি নুহাসকে ফাঁসিয়েছেন আর তার প্রমাণ আমার কাছে আছে। জাহিনের চিৎকার শুনে রুমা ঈষৎ কেঁপে উঠে কাঁপা কাঁপা গলায় বলে, প্রমাণ? কিসের প্রমাণ? জাহিন বাঁকা হেসে বলে, গাড়িতে হিডেন ক্যামেরা লাগানো আছে, আর তাতে স্পষ্ট দেখা যাচ্ছে আপনি কি করে নুহাসকে ফাঁসিয়েছেন। রুমা হতভম্ব হয়ে বলে, গাড়িতে হিডেন ক্যামেরা লাগানো ছিল? কই, আমি তো দেখিনি। হিডেন ক্যামেরা নিশ্চয়ই কাউকে দেখানোর জন্য লাগিয়ে রাখবে না।
আর এই যে হিডেন ক্যামেরাতে সবটা ধরা পড়েছে। আপনি আচমকাই চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিলেন, আর এখন ভিডিও ফুটেজটা যদি পাবলিক করি তাহলে বুঝতে পারছেন কেসটা কোন দিকে মোড় নেবে। জাহিনের কথাটা শোনার সাথে সাথে মেয়েটা গড়গড় করে বলতে শুরু করে, বিশ্বাস করুন, আমি ওনাকে ভাসাতে চাইনি। প্লিজ ভিডিওটা ভাইরাল করবেন না। সারাপ হতবাক হয়ে জাহিনের দিকে তাকায়। গাড়িতে ক্যামেরা তো দূরে থাক, কোনো হিডেন ক্যামেরা ছিটে ফোটাও নেই, কিন্তু সারাপ জাহিনের প্ল্যানটা বুঝতে পারল। মেয়েটাকে ম্যানিপুলেট করে পেট থেকে সত্য কথা বের করার প্রচেষ্টাতে সফলও হয়েছে। জাহিন সারাপকে ইশারা করলো কিছু বলার জন্য। সারাপ মাথা নাড়িয়ে রুমার দিকে ফিরে বলল, তার মানে আপনি স্বীকার করছেন যে আপনি নুহাসকে ফাঁসিয়েছেন? রুমা মেয়েটা এক প্রকার কান্না করতে করতে বলে, বিশ্বাস করুন, আমি বাধ্য হয়ে কাজটা করেছি। সারাপ পুনরায় প্রশ্ন করল, আপনি আগে এটার উত্তর দিন। নুহাস কি আপনাকে কোনো রকমভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছে নাকি করেনি? না, উনি আমাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেনি, বরং আমি ওনাকে ফাঁসাতে চেয়েছিলাম। কেন ফাঁসাতে চেয়েছিলেন জানতে পারি? আর কার কথায় কাজটা করেছেন? রুমা ওয়াটার বোতলের ক্যাপ খুলে ঢকঢক করে পানি খেয়ে বলতে শুরু করে, আমার মা অসুস্থ, তার চিকিৎসা করানোর জন্য অনেক টাকা দরকার। জাহিন হাত উঁচিয়ে রুমাকে থামিয়ে দিয়ে বলে, এখন আর মিথ্যে কথা বলবেন না প্লিজ। আপনার মা অনেক আগেই মারা গেছেন। আপনার বিষয়ে সব খবর আমার কাছে আছে, তাই প্লিজ মরে যাওয়া মাকে নিয়ে মিথ্যে কথা না বললেই নয় কি? নিজের গর্ভধারী মাকে অন্তত এই সম্মানটুকু দিন। রুমা ঢোক গিলে বলে, আসলে আমি যাত্রাপালার একটা দলে কাজ করি। আমি দলের ছেলে মেয়েকে মেকআপ করিয়ে দিই। দল থেকে যে টাকাটা হাতে আসে তা দিয়ে আমার ঠিক চলতো না। একদিন হঠাৎ করেই একটা লোক আমাকে এই কাজটা করে দেওয়ার জন্য অফার করে আর বলে মোটা অঙ্কের টাকা দিবে, আর আমিও টাকার লোভে পড়ে কাজটা করতে রাজি হয়ে পড়ি। জাহিন চুপচাপ মেয়েটার কথা শুনে যাচ্ছে। সারাপ বলল, তারা আপনাকে টাকা দিয়েছে? অর্ধেক টাকা দিয়েছে, আর কাজটা পুরোপুরিভাবে হলে পুরো টাকা দিবে বলেছে। তার মানে তারা এখনো পুরো টাকাটা আপনাকে দেয়নি? না, দেয়নি। টাকা কি হাতে হাতে দিয়েছে আপনাকে? হাতে দিয়েছে। যেই লোকটা আপনাকে কাজটা করতে বলেছে তার সাথে আপনার নিশ্চয়ই যোগাযোগ হতো ফোনে, সেই ফোন নাম্বারটা দিন। সারাপ ফোন নাম্বারটা নিয়ে কল করলো, কিন্তু এই নাম্বারে কোনো অস্তিত্ব নেই। সারাপ বলল, নাম্বার তো কোনো অস্তিত্ব নেই। রুমা বলল, উনি আমাকে বিভিন্ন নাম্বার থেকে কল করতো। এই পর্যন্ত কয়টা নাম্বার থেকে কল এসেছে? 5-6টা তো হবেই। প্রত্যেকটা নাম্বারে কল করা হলো, কিন্তু সেই একই কথা, কোনো অস্তিত্ব নেই নাম্বারগুলোর। এর মাঝে জাহিন রুমাকে প্রশ্ন করলো, যে আপনাকে কাজ করতে বলেছে তার চেহারা দেখতে কেমন ছিল? মুখে মাস্ক পরা ছিল, তাই অতটা খেয়াল করিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ভিডিওটা যদি ভাইরাল করে দেন তাহলে সবাই আমাকে অপমান করবে। জাহিন কপট রাগ দেখিয়ে বলে, আপনার অপমানটা অপমান, আর আমাদের অপমানটা অপমান নয়। বুঝতে পারছেন কতটা ফেস লস হয়েছে এই ফালতু ঘটনাটার জন্য? আর এমনিতেই আপনি ভাইরাল। বলতে গেলে এই ঘটনাটা এখন অনলাইনে হট টপিক হয়ে রয়েছে। এখন না হয় আর একটু ঘি ঢেলে দেই তাতে। রুমা চিৎকার করে বলল, আমি তো বলছি আমি লোভে পড়ে কাজটা করেছি। লোভে পড়ে যখন করেছেন এর সমাধানও আপনি করবেন। রুমা অবাক হয়ে বলে, মানে? জাহিন পায়ের উপরে পা তুলে বলে, আপনাকে জবানবন্দি দিতে হবে, সেটাও লাইভে গিয়ে। পুরো দেশ দেখবে যে আমার ভাই নির্দোষ, তাকে একটা নোংরা অ্যালিগেশনে ফাঁসানো হয়েছে। কিন্তু দেখুন মিস রুমা, এই কাজটা করার আগে আপনার 10 বার ভাবা উচিত ছিল। আপনার এটা ভাবা উচিত ছিল কাজটা করার পর কি হতে পারে, কিন্তু আপনি কোনো বিবেচনা না করেই একটা নোংরা খেলায় মেতে উঠলেন, তাও একজন অপরিচিত মানুষের কথায়। অবশ্য সেই মানুষটা যে আমার শত্রু সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। কারো ক্ষতি করে নিজের ভালো হয় না মিস রুমা। রুমা চুপচাপ কথাগুলো শুনে গেল। তার বড্ড ভুল হয়ে গেছে। সে ঝোঁকের বশে কাজটা করে ফেলেছে। তার আগেই বোঝা উচিত ছিল প্রতিপক্ষ দল শক্তিশালী দল, কিন্তু তাকে তো বলা হয়েছিল গাড়িতে কোনো হিডেন ক্যামেরা ছিল না। তবে কি জাহিন তাকে মিথ্যা কথা জালে ফাঁসিয়েছে, আর সেও তাতে পা দিয়ে ফেলেছে? কিন্তু তাকে আগে এই কয়েদি থেকে বের হতে হবে, তার জন্য তাকে এদের কাছ থেকে সিম্প্যাথি পেতে হবে। রুমা ধরা গলায় বলে, প্লিজ আমাকে এবারের মতো ছেড়ে দিন। আমি আর কোনো দিন কারো ক্ষতি করব না। সারাপ কঠোর গলায় বলে, ছেড়ে দেওয়া হবে আপনাকে, কিন্তু তার আগে আপনাকে লাইভে গিয়ে সবটা স্বীকার করতে হবে। রুমা হঠাৎ করে উচ্চ বাক্যে বলল, আমি লাইফে যাব না। আর আপনারা আমাকে মিথ্যা কথার জালে ফাঁসিয়েছেন, তাই না? গাড়িতে কোনো হিডেন ক্যামেরাই ছিল না, তা আমি জানি।
তাই ওই নুহাসকেও নির্দোষ প্রমাণ করতে পারবেন না। আর ফাঁসাতেও তো চেয়েছিলাম আপনাকে, কিন্তু ফেসে গেছে ওই বেচারা নুহাস। শেষের কথাটা জাহিনকে উদ্দেশ্য করে বলে রুমা। জাহিন হতবাক হয়ে বলে, আমাকে ফাঁসাতে চেয়েছিলেন মানে? হ্যাঁ, আপনাকে ফাঁসাতে চেয়েছিলাম। জাহিন বিমূর্ত স্তব্ধ হয়ে গেল কথাটা শুনে। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল আর তাতে নুহাস ফেসে গেছে। জাহিন নির্বিকার ভঙ্গিতে বলল, গাড়িতে যে হিডেন ক্যামেরা নেই, এটা এটা কি করে জানেন? যে আমাকে কাজটা করতে বলেছে সেই বলেছিল, কিন্তু আমার হটকারিতার জন্যই আমি নিচেও ফেসে গেলাম। কিন্তু সত্যটা তো শুধু আপনার দুজন ছাড়া কেউ জানে না, আর কেউ জানবেও না। জাহিন শব্দ করে হেসে বলে, এতটাও কাঁচা খেলোয়াড় আমি নই। এতক্ষণ যা যা আপনি বলেছেন সবটা রেকর্ড হয়েছে এই কলমটার মাঝে। এই কলমটার মাঝে হিডেন ক্যামেরা লাগানো আছে। বুক পকেটে থাকা কলমটা দেখিয়ে কথাটা বলে। জাহিন পুনরায় বলে, তাই আপনার লাইভে যাওয়ার কোনো দরকার নেই। আপনার এই সবটা স্বীকারোক্তি সবাই দেখবে, আর এটাও জানবে নুহাস কোনো দোষ করেনি, ওকে ফাঁসানো হয়েছে। রুমাকে অ্যারেস্ট করা হয়েছে নুহাসকে মিথ্যে অ্যালিগেশন দিয়ে ফাঁসানোর জন্য। নিউজের মাধ্যমে সবটা সবার সামনে এসেছে। নুহাস নির্দোষ প্রমাণিত হয়েছে। কিন্তু জাহিনের মাথায় ভর করল অন্য দুশ্চিন্তা। তার আপনজনের মাঝে কে একজন আছে যে এই ঘৃণ্য কাজটার সাথে জড়িত, কিন্তু কে সে? এত আপনজনের ভিড়ের মাঝে তাকে কি করে খুঁজে বের করব? 32 ইঞ্চি এলইডি টিভির পর্দায় নুহাস যে নির্দোষ সেই খবরই পাঠ করছেন সংবাদ পাঠিকা। রুমার স্বীকারোক্তিটা শোনার সাথে সাথে টিভির পর্দায় একটা ফুলদানি ছুড়ে হলো মুহূর্তের মাঝে টিভির ডিসপ্লে চলে যায়। খলিল তালুকদার আর চেয়ারম্যান মিজান সাহেব চোখ বন্ধ করে কানে হাত দিয়ে অন্যদিকে ফিরে যায়। যুবকটি সেন্টার টেবিলের সজোরে লাথি মেরে বসা থেকে উঠে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলে, ওই শালিকে আগেই বলে রেখেছিলাম আমি, গাড়িতে কোনো হিডেন ফিডেন ক্যামেরা নেই, কিন্তু তারপরও ওই শালি এই জাহিনের কথা জালে ফেসে গেছে, সবটা প্ল্যান নষ্ট করে দিল। আমি আগেই বলেছিলাম এই শালিকে দিয়ে কাজ হবে না। খলিল তালুকদার রেগে বলে উঠলেন, তোমার প্ল্যান প্রথম থেকেই নষ্ট হয়ে গেছিল যখন জাহিনের জায়গায় নুহাস ফেসেছিল। যুবকটি গর্জে উঠে আঙ্গুল তাক করে খলিল তালুকদারকে বলে। খলিল তালুকদার চোখ বড় বড় করে রেগে বলেন, কি বললে তুমি আমাকে? যুবকটি তেড়ে এসে বলে। মিজান সাহেব দুজনের মাঝে এসে দাঁড়িয়ে দুজনকে থামিয়ে বলে, উফ, কি শুরু করলে তোমরা দুজনে? নিজেদের মধ্যে কেন কোলাহল শুরু করলে? একটা প্ল্যান নষ্ট হয়েছে তো কি হয়েছে, অন্য আরেকটা প্ল্যান ভাবা যাবে। আর জাহিন এটা খুঁজে বের করতে পারবে না কে এই কাজের সাথে জড়িত ছিল। তবে হ্যাঁ, জাহিন খলিল সাহেবকে সন্দেহ করবে এটা আমি জানি। তাই বলছি মাথা ঠান্ডা করো দুজনে, নিজেদের মাঝে বিবাদ বাঁধিয়ে কোনো লাভ নেই। যুবকটি গিয়ে নিজের স্থানে বসে। মিজান সাহেব চোখের ইশারায় খলিল তালুকদারকে শান্ত হতে বলেন। মিজান সাহেব নিজের জায়গাতে বসে গিয়ে বলেন, এখন একটাই প্ল্যান, ভোট কিনতে হবে আমাদের। আর কিছুদিন পরে প্রতীক বরাদ্দ হবে, আর এরপরে প্রচারণা কাজ শুরু হবে। জাহিনকে কিছুতেই মেয়ের পদে বসতে দেওয়া যাবে না। যুবকটি গম্ভীর কণ্ঠে বলল। খলিল তালুকদার রেগে কিছু বলতে যাবেন, সাথে সাথে মিজান সাহেব খলিল তালুকদার হাত ধরে থামিয়ে দিল। চোখের ইশারায় বলল শান্ত থাকার জন্য। যারা ফেসবুক স্ক্রল করছে, নুহাসের খবরটা বাড়ির সবাই জানার পর যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে সকলে, বিশেষ করে যারা। সে ভীষণ খুশি হয়েছে তার নুহাস ভাই নির্দোষ প্রমাণিত হয়েছে বলে। ইচ্ছে করছে নাচতে, কিন্তু আপাতত এই পাদ নিয়ে নাচা সম্ভব না, তাই মনের বাসনাটাকে সংযম করলো। নেটিজেনরা এবার নুহাসের পক্ষ নিয়ে নানান কথা বলছে। যারার হঠাৎ করে একটা পোস্টে নজর পড়ল নুহাসের একটা ছবি দিয়ে পোস্ট করেছে আর ক্যাপশনে লেখা, আমি জানতাম আমার চানু এমনটা করতেই পারে না। আমার চানুটাকে শুধু শুধু হ্যারেস করলো ওই শয়তান মেয়েটা। তুমি চিন্তা করো না জানু, আমার সকলেই তোমার পাশে আছি। আই লাভ ইউ জানু। যারা চোখ মুখ কুচকে বিতৃষ্ণা নিয়ে পোস্ট পড়ল। ইচ্ছে করছে কমেন্ট বক্সে গিয়ে লিখতে, তোর জানুর একটা জান আছে, তাই এসব প্লেন মার্কা পোস্ট করে নিজেকে ছোট লোক প্রমাণ করবি না, যত সব। যারা ফোনটা ঢিল মেরে বেডে ফেলে দিয়ে একরাশ বিরক্ত নিয়ে বলল, শাকচুন্নির দল এখন একেবারে দরদ উতলে উতলে পড়ছে, আবার আই লাভ ইউ জানু বলছে। এই আই লাভ ইউ বানান পারিস যে লিখেছিস? ও সরি, পারিস বলেই তো লিখতে পেরেছিস। অয়ন্তী যারা রুমে এসেছে, হাতে একটা প্লেট, তাতে 4 রকমের ফল কাটা। যারাকে একা একা বক বক করতে দেখে থমকে যায়। ভুরু কুচকে যারাকে উদ্দেশ্য করে বলে, যারা কাকে বকছো? যারা দরজার পাশে অয়ন্তীকে দেখে বলে,
ও ভাবি, তুমি এসো, ভেতরে এসো। অয়ন্তী যারার পাশ গিয়ে বসে বলে। কাকে বকছো? যারা কপট রাগ দেখিয়ে বলে। আর বলো না ভাবি, ফেসবুক কতগুলো শাকচুনি আছে, যারা সুন্দর সুন্দর পোলা দেখলেই দরদ একেবারে উতলে উতলে পড়ে। কার উপরে দরদ উঠলে পড়ছে? আরে নুহাস ভাইয়ের উপরে। আর পোস্ট করে কি বলে জানো? আই লাভ ইউ জানো। যারা ভেঙে কথাটা বলল। অয়ন্তী সোজাসুজি বলে। তুমি কি তাতে জেলাস ফিল করছো যারা? অবশ্যই। মুখ ফুসকে কথা বলে ফেলে যারা। যখন বুঝতে পারলো কি বলছে, সাথে সাথে যারা অয়ন্তীর মুখের দিকে তাকে ভয়ের তো গলায় বলে, না ভাবি, আমি আসলে। তুমি কি নুহাস ভাইকে পছন্দ করো যারা? অয়ন্তীর কথার কোনো উত্তর দিল না যারা। চুপচাপ সাদা টাইলসের দিকে দৃষ্টিপাত করে রেখেছে। অয়ন্তী পুনরায় বলল, গতকাল রাত্রে তোমাকে আর নুহাস ভাইকে দেখেছি। তুমি নুহাস ভাইয়ের কোলে ছিলে। আমি কি জানতে পারি এই ব্যাপারটার বিষয়ে? যারা হকচকিয়ে উঠে ভাবির দিকে তাকায়। তার মানে ভাবি সবটা দেখেছে। ভাইয়াকে বলে দেয়নি তো আবার? যারা উৎসুক গলায় বলে, ভাবি তুমি কি সবটা ভাইয়াকে বলে দিয়েছো? না, বলেনি। যারা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। ভাইয়া যদি জানে তাহলে হয়তো একটা ঝড় উঠবে এই শেখ বাড়িতে। যারা অসহায় চোখে তাকিয়ে বলে, ভাবি প্লিজ এই কথাটা কাউকে বলো না, তোমার দুটি হাতে ধরি। আসলে গতকাল রাত্রে। যারা গতকাল রাতের ঘটনাটা ভাবিকে বলে। অয়ন্তী কিছু বলতে যাবে, সাথে সাথে যারা বলে, যদিও আমি নুহাস ভাইকে ভালোবাসি, কিন্তু নুহাস ভাই আমার সেই ভালোবাসা ধরা দেয় না। যদিও আমি জানি নুহাস ভাই আমাকে ভালোবাসে, কিন্তু স্বীকার করে না। অয়ন্তী ভুরু কুচকে বলে, কেন স্বীকার করে না? যারা ম্লান কণ্ঠে বলে, নুহাস ভাই যে এই বাড়ির আশ্রিত, তাই হয়তো স্বীকার করে না। যে বাড়ির নুন খেয়েছে সেই বাড়ির মেয়ের উপর কি করে নজর দেবে তুমি বলো? কিন্তু আমি নুহাস ভাইকে খুব ভালোবেসে ফেলেছি ভাবি, খুব। শেষের কথাটা যারা ধরা গলায় বলে। অয়ন্তী বোঝানোর স্বরে বলে, সব ঠিক হয়ে যাবে যারা, একটু ধৈর্য ধরো। আল্লাহ যদি তোমার কপালে নুহাস ভাইকে লিখে রাখেন তাহলে নুহাস ভাই তোমার হবে, আর যদি না লিখে রাখে তাহলে শত চেষ্টা করলে সে তোমার হবে না। যারা ঢোক গিলে বলে, ভাবি তুমি আমাকে ছুঁয়ে কথা দাও, এই কথাটা যেন বাড়ির কেউ না জানে, এমনকি ভাইয়াও না। অয়ন্তী যারার হাতটা শক্ত করে ধরে বলে, ঠিক আছো ননদিনী, কেউ জানবে না কথাটা, প্রমিস। যারা ভাবির গলা জড়িয়ে ধরে বলে, আমার মিষ্টি ভাবি। হয়েছে হয়েছে, এবার ফলগুলো খেয়ে নাও। যারা একটা আপেলের টুকরা মুখে নিয়ে বলে, তুমিও খাও। অয়ন্তী মুস্কি হেসে বলে, তুমি খাও, আমি খেয়েছি। রিহান আজ তাদের বন্ধুদের সাথে নাইট পার্টি করবে, তা নিয়ে আলোচনা হচ্ছে বন্ধুদের মাঝে গ্রুপ চ্যাটে। রেহানের বন্ধু সৈকত মেসেজ করে, কিরে বন্ধু, তোর ফুলের পাপড়ির কি অবস্থা? মেয়েটাকে একা রেখে চলে এলি, এবার যদি সেই পাপড়ি ঝরে নিচে পড়ে যায় তখন? রিহান মেসেজটা দেখে মলিন হাসলো। তার আবার কবে হলো ফুলের পাপড়ি? রিহান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মেসেজ করে, হয়তো আমি চলে আসাতেই ফুলের পাপড়ি ভালো আছে, বরং আমি এতদিন ছিলাম বলেই সে বিরক্ত বোধ করত। এর মাঝে পিয়াস বলে, আচ্ছা এসব কথা বাদ দে, একটা মেয়ে গিয়েছে তো কি হয়েছে, হাজারটা মেয়ে এসে ধরা দেবে আমাদের রিহানের কাছে, বুঝলি? সুরেশ বলল, এই প্লে বয় চুপ কর। তুই রিহানকে তোর মতো ভাবিস নাকি, যে বিড়ালের মতো এ বাড়িতে হাঁড়িতে ওই বাড়িতে হাঁড়িতে গিয়ে মুখ দেবে? পিয়াস রাগের ইমোজি দিয়ে বলল, এই শোন, আমি পাগল নই, মেয়েরা আমার জন্য পাগল, বুঝলি? জানি কে পাগল। রিহান ওদের ঝগড়া থেকে অফলাইন হয়ে যায়। চিঠে শুয়ে ভাবতে থাকে পাপড়ির কথা। মেয়েটির কি এক মুহূর্তের জন্য তার কথা মনে পড়ছে না? হয়তো পড়ছে, আবার নাও পড়তে পারে, কিন্তু তার মস্তিষ্ক জুড়ে যে বিরাজ করছে পাপড়ি এক মুহূর্তের জন্য ভুল থাকতে পারছে না। রেহান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে শোয়া থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। অবন্তী অরপে পাপড়ি মেয়েটির রাস্তার চারিপাশ সন্তর্পণে নজর বোলাচ্ছে। বোঝা যাচ্ছে কাউকে খুঁজে বেড়াচ্ছে তার দুচোখ, কিন্তু যাকে খুঁজে বেড়াচ্ছে দুচোখ সে মানুষটা নেই আজ। মানুষটা কি সত্যি চলে গেছে? অবন্তীর মনটা যত নাই ভরে ওঠে। এতদিন লোকটা সামনে আসলে রাগ উঠত, কিন্তু আজ যখন নেই তখন কেন এতটা বিষাদময় লাগছে তার? অবন্তীর পাশে থাকা ইভা খোঁচা দিয়ে বলে, যাকে খুঁজে বেড়াচ্ছিস সে নেই, তাই সামনের দিকে নজর রেখে হাঁট, না হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। ইভার কথা শুনে হকচাকালো অবন্তী। মিথ্যে কথা, বিরক্তি আর রাগ মেশানো গলায় বলে, আজব, আমি আবার কাকে খুঁজবো?
সে তুই ভালো করেই জানিস কাকে খুঁজে বেড়াচ্ছিস। আর যদি না জানিস তাহলে আমি বলে দিচ্ছি, তোর সুবিধার্থে রিহান ভাইকে খুঁজছিস তুই, তাই তো? অবন্তী চোখ মেরে যায়। সত্যি সে রিহানকে খুঁজে যাচ্ছে, কিন্তু লোকটা নেই। সত্যি লোকটা চলে গেছে এই শহর ছেড়ে। লোকটা কি তাকে ভুলে গেছে এই একদিনের মাঝে? অবশ্য ছেলেদের মন একজন চলে গেলে আরেকজনকে নিজের মনে ঠাঁই দিতে বেশি সময় নেবে না। অবন্তী এসব চিন্তা করে তপ্ত নিঃশ্বাস ছেড়ে নিজেকে স্বাভাবিক করে সামনের দিকে এগিয়ে যায়। জাহিনের বাড়ি ফিরতে ফিরতে ঘড়ির কাঁটা প্রায় 12টার ঘরে পৌঁছে গেছে। নুহাশ অনেক আগেই বাড়ি ফিরে এসেছে, কিন্তু জাহিন কোনো এক কাজের দোহাই দিয়ে বাড়িতে পরে আসবে বলে নুহাশকে আগে ভাগে বাড়িতে পাঠিয়ে দেয়। কলিং বেলের আওয়াজ শুনে বাড়ির কাজের লোক সদর দরজা খুলে দিল। বাড়ির সবাই খাওয়া দাওয়া করে যে যার ঘরে চলে গেছে। শুধু জাহিনের অপেক্ষায় রয়ে গেছেন জোহরা বেগম। জোহরা বেগম সময়টা পার করার জন্য সোফায় বসে নকশি কাঁথা সেলাই করতে ব্যস্ত ছিলেন। ছেলেকে আসতে দেখে কাঁথাটা সোফার উপরে রেখে ছেলের দিকে এগিয়ে এসে বলেন, এত দেরি হলো যে আসতে? নুহাশ কি বলল? একটা কাজ আছে তোর, সেটা কি কমপ্লিট হয়েছে? না, এখনো হয়নি, তবে হয়ে যাবে জলদি। আগামীকাল থেকে একটু আগে আসার চেষ্টা করবি। মেয়েটা না খেয়ে অপেক্ষায় ছিল তোর। জাহিন বুড়োদায় কিঞ্চিত কুঁচকে পড়ল। কে অপেক্ষা করছিল? জোহরা বেগম হতাশার শ্বাস ফেলেন। তার ছেলে কি এই জগতে আছে নাকি অন্য জগতে আছে? বিয়ে করেছে আর কে অপেক্ষা করতে পারে তার জন্য, সেটা বুঝতে পারছে না মহাশয়। জোহরা বেগম কঠিন গলায় ছেলেকে বলল, তোর বউ অপেক্ষায় ছিল তোর জন্য। কিন্তু মা, আমি তো খেয়ে এসেছি। উনি কি খায়নি? খেতে চাইনি, কিন্তু জোর করাতে খেতে বাধ্য হয়েছে। ও, আগামীকাল থেকে তাড়াতাড়ি আসবি। আসবো। জাহিন কথাটা বলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে জ্যাকেটটা খুলে ফেলে। দরজা ঠেলে ভিতরে ঢুকে দেখে রুম অন্ধকার করে, তবে রুমে লালচে রঙের ড্রিম লাইট জ্বলছে। ড্রিম লাইটের মৃদু আলোয় জাহিন বুঝতে পারলো আন্টি ঘুমিয়ে পড়েছে। তার বড্ড খারাপ লাগলো, মেয়েটা তার অপেক্ষায় ছিল আর সে এত রাত করে আসলো। এর পরের বার থেকে জলদি আসার চেষ্টা করবে। জাহিন জ্যাকেটটা সোফার উপরে রেখে গায়ের পরিহিত অ্যাশ রঙের শার্টের বোতাম খুলতে খুলতে হাতেটি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। জাহিন যেতে অয়ন্তীর চোখ মেলে তাকায়। সে ঘুমায়নি এখনো। স্বামীর চিন্তায় দু চোখের পাতায় ঘুম আসেনি, তবে এখন ঘুম আসবে। অয়ন্তী গায়ে মাথায় ব্ল্যাঙ্কেটটা ভালো করে জড়িয়ে নিয়ে ঘুমানোর চেষ্টা করে। রাত 2:30 বাজে। নিস্তব্ধ রাত, কোথাও কোনো কোলাহল নেই। ব্যস্ত শহরটা শান্ত হয়ে আছে। দূর থেকে জিজি পোকা ডাকার শব্দ ভেসে আসছে। জাহিন তখন ল্যাপটপ নিয়ে বসে আছে। পা দুটো সেন্টার টেবিলের উপরে রেখে কোলের উপরে ল্যাপটপ রেখেছে। খুব মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে। আকস্মিক অস্ফুটভাবে কারো গঙ্গানোর আওয়াজ ভেসে আসে। জাহিন ল্যাপটপের স্ক্রিন থেকে নজর সরিয়ে সামনের দিকে তাকালো। গঙ্গানোর শব্দটা কোথা থেকে আসছে সেটা বোঝার চেষ্টা করছে। জাহিন যখন বুঝতে পারলো এমনটা অয়ন্তী করছে, তাড়াতাড়ি করে ল্যাপটপটা সোফার উপরে রেখে দৌড়ে অয়ন্তীর কাছে আসে। অয়ন্তী কাঁপছে অস্বাভাবিকভাবে আর অস্পষ্টভাবে কি যেন বলছে। জাহিন বিছানায় উঠে অয়ন্তীর দিকে ঝুঁকে অয়ন্তীর গালে হাত রেখে ভয়ার্ত গলায় বলে, অয়ন্তী, কি হয়েছে? এমন করছেন কেন? কোথায় কষ্ট হচ্ছে? জাহিন অয়ন্তীর মুখের কাছটায় কানটা নিয়ে শুনতে পায় অয়ন্তীর বলা কথা। মা যেও না, আমাকে ছেড়ে যেও না, আমার সাথে করে নিয়ে যাও মা, তোমার কোলে মাথা রেখে ঘুমোতে চাই মা। অয়ন্তীর কাঁপুনি ক্ষণে ক্ষণে বেড়ে যাচ্ছে, হাত পা খিচে আসছে। অয়ন্তীর খিচুনি শুরু হয়ে গেছে। অয়ন্তীর কাঁপুনিতে সারা বেড কেঁপে উঠছে। জাহিন কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। মেয়েটার হঠাৎ হলোটা কি? জাহিন অয়ন্তীর শক্ত করে মুঠো করে রাখা হাতটা খোলার চেষ্টা করলো, কিন্তু পারল না। জাহিন দুহাঁটু ভাঁজ করে সারা ঘর নজর বোলালো। এত রাতে কাউকে ডাকতেও পারছে না। কোনো উপায় না পেয়ে জাহিন অয়ন্তীকে শক্ত করে আঁকড়ে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে পাগলের মতো বলতে শুরু করলো, শান্ত হন অয়ন্তী, কিচ্ছু হয়নি আপনার, সব কিছু ঠিক হয়ে যাবে, প্লিজ শান্ত হন। অয়ন্তী বাহাত দিয়ে শক্ত করে খামচে ধরল জাহিনের গলার কাছটায়। জাহিন অয়ন্তীর শক্ত নখের খামচিটা চোখ বন্ধ করে সহ্য করে নিল। ধীরে ধীরে অয়ন্তী স্বাভাবিক হতে শুরু করলো। কাঁপুনি কমতে শুরু করলো। শরীর নিস্তেজ হয়ে এলেও অয়ন্তীর হাত পা ছেড়ে দিয়েছে এক প্রকার। জাহিন হাতের বাঁধন নরম করলো। আরও কিছুক্ষণ বুকের মাঝে রেখে অয়ন্তীর মাথাটা নিজের হাতের উপরে রেখে ড্রিম লাইটের মৃদু আলো দিয়ে এক নজরে স্ত্রীর দিকে তাকিয়ে রইল। জাহিনের হাতের মাঝে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। বুঝতে পারল অয়ন্তী চোখ দিয়ে পানি পড়ছে। ঘুমের মাঝে মেয়েটা কান্না করছে, এতটা চাপা কষ্ট জমে রয়েছে মেয়েটার মনে। জাহিন অয়ন্তীর চোখের নোনা জল মুছে দিয়ে আবারও নিজের বুকের সাথে চেপে ধরল।
অয়ন্ত ঘুমের মাঝে ছোট বাচ্চাদের মতো লেপ্টে রইল জাহিনের বুকে। জাহিন জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। খানিকক্ষণ আগে অয়ন্তীর এমন শোচনীয় অবস্থা দেখে যেন তার রূহ উড়ে গিয়েছিল। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল অয়ন্তীকে হারিয়ে ফেলেছে সারা জীবনের জন্য। জাহিন অয়ন্তীর কপালে গভীর চুম্বন বসালো। অয়ন্তীর অযত্নে ফেলে রাখা বাঁ হাতটা ধরে জাহিন নিজের মুখের কাছে এনে হাতের পাতায় ঠোঁট ছুঁয়ে দিল। মেয়েটার হাত পা ঠান্ডা বরফ হয়ে গেছে। জাহিন অয়ন্তীকে নিজের বুকে আগলে রেখে শুয়ে পড়ল আর গায়ে মাথায় ব্ল্যাঙ্কেট টেনে দিল। জাহিন চোখ বন্ধ করে শুয়ে রইল, কিন্তু তার ঘুম আসছে না। অয়ন্তীর হঠাৎ করে এমনটা হলো কেন বুঝতে পারছে না, নাকি এমনটা অয়ন্তীর হয়েই থাকে মাঝে মধ্যে। আচ্ছা, অয়ন্তী কোনো খারাপ স্বপ্ন দেখেনি তো? মায়ের কথা বলছিল, স্বপ্নে কি অয়ন্তী তার মাকে দেখেছিল? জাহিনের দুচোখে আর ঘুম এলো না শত শত চিন্তায়। তবে শেষ রাতে জাহিনের দুচোখ লেগে আসে। ভোরের আলো ফুটেছে। ঘড়ির কাঁটায় সবেমাত্র 5:20 বাজে। পাখির কিচিরমিচিরের শব্দে মুখরিত হয়ে উঠেছে ভোরের পরিবেশ। এই হিম ঠান্ডার মাঝেও যেন পাখিদের দুচোখে ঘুম নেই, তারা নিজেদের মনের আনন্দে গান গাইতে ব্যস্ত। অয়ন্তীর ঘুম হালকা হলো ধীরে ধীরে। ঘুমের মাঝে মনে হচ্ছে যেন কেউ তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে। অয়ন্তী পিটপিট চোখে তাকালো। নিজের অবস্থা বুঝতে পেরে অয়ন্তী চমকে উঠে চোখ বড় বড় করে জাহিনের মুখে পানে তাকালো। জাহিন ঘুমাচ্ছে। অয়ন্তী জাহিনের ঘুমাতো চেহারার দিকে তাকিয়ে রইল। এলোমেলো হয়ে থাকা চুলগুলো কপালে পড়ে রয়েছে। গালের কাটা স্থানটা লালচে হয়ে আছে। ব্যান্ডেজ খুলে ফেলেছে জাহিন গত রাতেই। অয়ন্তীর কি হলো কে জানে, হাত বাড়িয়ে জাহিনের কাটা স্থানটা ছুঁয়ে দিল। তাতে জাহিন ভুরু কুঁচকে নেয়। অয়ন্তী তা দেখে আস্তে করে সরে আসতে নিলে অয়ন্তীর মেয়েধীন কোমরে রাখা জাহিনের হাতের বাঁধন আরো দৃঢ় হলো। অয়ন্তী আরো এক দফা অবাক হয়ে জাহিনের দিকে তাকালো। জাহিন তাকিয়ে আছে তার দিকে। চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে। দেখে মনে হচ্ছে সারা রাত ঘুম হয়নি। তার মানে লোকটা জেগেছিল এতক্ষণ। অয়ন্তী জাহিনের দিক থেকে নজর সরিয়ে নিয়ে আবার চেষ্টা করলো জাহিনের বুক থেকে সরে আসতে, কিন্তু এবারও ব্যর্থ হলো। জাহিন জড়ানো কণ্ঠে বলে, সরে যেতে চাইছেন কেন? অয়ন্তী আস্তে করে বলে, আমি আসলে বুঝতে পারিনি। জাহিন অয়ন্তীর কথার মাঝেই বলে ওঠে, এত বুঝতে হবে না আপনাকে। অয়ন্তী চোখ তুলে জাহিনের পানে তাকালো। জাহিন আড়ষ্ট গলায় বলে, ঘুম ভালো হয়েছে? অয়ন্তীকে উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে জাহিন ভরাট কণ্ঠে বলে, অবশ্যই ঘুম ভালো হয়েছে। স্বামীর বুকে মাথা রেখে ঘুমালে সকল স্ত্রীদেরই ঘুম ভালো হয়। অয়ন্তী চুপ রইল। কি বলছে এসব? লোকটা কি পাগল হয়ে গেল নাকি? গালে আঘাত পেয়ে? কিন্তু মানুষ তো পাগল হয় মাথায় আঘাত পেলে, কিন্তু জাহিনের ক্ষেত্রে তা উল্টো হয়ে গেল বিষয়টা। জাহিন চোখে মুখে চিন্তিত ভাবে এনে বলল, এবার একটা এক্সপেরিমেন্ট করতে হবে। অয়ন্তী জাহিনের কথার কোনো মানে বুঝতে পারল না। কি এক্সপেরিমেন্ট করার কথা বলছে মানুষটা? অয়ন্তীর নিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইল স্বামীর পানে। জাহিন অদরকোণে হাসি রেখে আকস্মিক অয়ন্তীকে ঝড়ের বইকে নিজের বুক থেকে নামিয়ে বালিশে শুয়ে দিল। অয়ন্তী কিংকর্তব্য বিমূঢ় হয়ে চোখ বড় বড় করে জাহিনের দিকে তাকিয়ে রইল। কি হচ্ছে এসব? সে কি স্বপ্ন দেখছে নাকি? জাহিন অয়ন্তীর উপরে হালকা ঝুঁকে এসে বলল, এক্সপেরিমেন্ট তাহলে শুরু করা যাক। অয়ন্তীর ভুরু কুঁচকে এলো। কি এক্সপেরিমেন্ট করবে জাহিন? জাহিন অয়ন্তীকে অবাক করে দিয়ে এক হাত দিয়ে অয়ন্তীকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রেখে শুয়ে পড়ল। অয়ন্তী তাতে বরফের ন্যায় জমে গেল। বুকের ওঠানামা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। শরীর অসাড় হয়ে গেছে তার। নড়াচড়া করার শক্তিটুকু পাচ্ছে না। গলা শুকিয়ে গেছে। চোখের দৃষ্টি ছাদের দিকে নিবদ্ধ। জাহিনের গরম নিঃশ্বাস অয়ন্তীর গলার কাছটা এসে বাড়ি খাচ্ছে। অয়ন্তী কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। হাতির মতো মানুষটা তার উপরে শুয়ে আছে, চাইলেও নিচ থেকে সরিয়ে দিতে পারছে না। অয়ন্তী শুকনো ঢোক গিলল। জাহিন চোখ বন্ধ রেখে কোমল কণ্ঠের গাঢ় ডাক ভেসে আসলো, অয়ন্তী সমস্ত কায়া কেঁপে ওঠে। জাহিনের গলায় এই ডাকটা যখনই অয়ন্তী শুনে, তখনই মনের ভেতরে অচেনা অচেনা শীতল এক স্রোত বয়ে যায়। অয়ন্তী না চাইতেও আস্তে করে বলে, জাহিন আকুতি ভরা কণ্ঠে আবদার করল, সারা রাত ঘুমাতে পারিনি টেনশনে। এখন একটু ঘুমাতে চাই পরম শান্তিতে আপনার বুকে মাথা রেখে। অয়ন্তী থম মেরে রইল। জাহিনের কোন রূপ দেখছে সে? এমন আকুতি ভরা কণ্ঠে আবদার করলে কি ফিরিয়ে দেওয়া সম্ভব? না, সম্ভব নয়। কিন্তু অয়ন্তীর হাত নাড়ানোর শক্তিটুকু পাচ্ছে না। আবারও জাহিনের জড়ানো কণ্ঠস্বর ভেসে আসলো, এইভাবে লোহার মতো শরীর শক্ত করে রেখেছেন কেন? শরীর ছাড়ুন। অয়ন্তীর কণ্ঠনালী কাঁপছে। তারপরও কাঁপা কাঁপা গলায় বলে, আপনি এভাবে। জাহিন মাথা তুলে অয়ন্তীর দিকে তাকালো। জাহিনের চোখে চোখ পড়াতে অয়ন্তী নজর সরিয়ে নিল। এই গভীর চোখের দিকে সে তাকিয়ে থাকতে পারে না। কেমন যেন
অদ্ভুত অনুভূতি হয় মনের গহীনে, যেটা প্রকাশ করা সম্ভব হয়ে ওঠে না। জাহিন কিছু বলল না, বুঝতে পারলো বউ তার বড্ড লাজুক, নিজ থেকে কিছু করতে পারবে না, যা করার তাকেই করতে হবে। জাহিন অয়ন্তীর ডান হাতটা নিজেই নিজের মাথায় রেখে বলে, দিন এবার মাথায় হাত বুলিয়ে দিন আর আমি ঘুমাই। খবরদার, আমি যতক্ষণ ঘুমাবো ততক্ষণ আপনি এই বিছানা থেকে উঠবেন না। এটা আপনার শাস্তি, আমাকে সারা রাত জাগিয়ে রাখার জন্য। বলেই জাহিন আবারও মাথাটা হেলিয়ে দিল অয়ন্তীর বক্ষস্থলে। অয়ন্তী বোকা বনে গেল জাহিনের এহনো কথা শুনে। সে জাগিয়ে রেখেছে মানে কি? রাতে কি হয়েছিল? অয়ন্তী সব ভাবনা চিন্তা বাদ দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে স্বামীর মাথা বুলাতে শুরু করলো। জাহিনও মুচকি হেসে অয়ন্তীকে নিবিড়ভাবে আরেকটু জড়িয়ে ধরল। একসময় অয়ন্তীও ঘুমিয়ে পড়ল জাহিনের সঙ্গে। অয়ন্তীর ঘুম ভাঙল 9:10। আধ বোঝা চোখে পুরো ঘরটা নজর বুলিয়ে নিল। হঠাৎ করে জাহিনের কথা মনে পড়তেই তড়িৎ বেগে পাশে তাকায়, কিন্তু না, জাহিন নেই। গেল কোথায় লোকটা? অয়ন্তী কিছুক্ষণ বসে রইল, মনে করল জাহিনের ভোরবেলার পাগলামিগুলা। অদর কোণে ফুটে উঠল মিষ্টি হাসি, কিন্তু পরক্ষণে হাসিটা মিলিয়ে গেল এটা ভেবে, এত বেলা অবধি সে ঘুমিয়েছে, কি ভাববে বাড়ির সবাই। অয়ন্তী তাড়াতাড়ি করে বিছানা গুছিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে আসতে আয়নায় দেখতে পায় গোলাপি রঙের একটা স্টিকি নোট লাগানো। অয়ন্তী স্টিকি নোটটা হাতে নিল, সেখানে লেখা, সরি ভোরবেলায় আপনাকে এভাবে জ্বালানোর জন্য। নিচে ছোট্ট করে লেখা জাহিন। অয়ন্তী হাসল, ভারী মিষ্টি সেই হাসি। এই লোক নিশ্চিত পাগল হয়ে গেছে। সকলে নিজেই এমন উদ্ভট কাণ্ড ঘটালো, আর এখন সেটার জন্য স্টিকি নোটে চিঠি লিখে ক্ষমা চাইছে। এত ভালো কেন লোকটা? বারবার অয়ন্তী মুগ্ধ হচ্ছে জাহিনের করা প্রত্যেকটা কাজে, সাথে অবাকও হচ্ছে। অয়ন্তী স্টিকি নোটটা একটা বইয়ের ভাঁজে রাখলো, সেখানে জাহিনের লেখা প্রথম চিঠিটাও অয়ন্তী যত্ন করে রেখেছে। অয়ন্তী বইটা রেখে নিচে গেল। ভেবেছিল হয়তো বাড়ির কেউ কিছু বলবে, কিন্তু না, সবাই আরও তার ঘুমের খবর নিচ্ছে। অয়ন্তী নিজেকে এই প্রথমবারের মতো ভাগ্যবতী মনে করলো, এমন স্বামী আর এমন ভালো শ্বশুর বাড়ি পেয়ে। জাহিন শ্বশুর বাড়ি এসেছে। সে একা এসেছে, সাথে কাউকে আনেনি, এমনকি অয়ন্তীকেও না। বলতে গেলে কেউ জানে না জাহিন যে সন্ধ্যাপুর এসেছে। জাহিন উঠোনের এক কোণে গাড়ি পার্ক করে। গাড়ির আওয়াজ শুনে ফাতেমা আক্তার ঘর থেকে বেরিয়ে মেয়ে জামাইকে দেখে বড্ড অবাক হয়। এই অবেলায় মেয়ে জামাই এখানে এসেছে কেন? মেয়ে আবার কিছু করেনি তো? জাহিন 2 কার্টুন মিষ্টির প্যাকেট আর ফলের প্যাকেট নিয়ে গাড়ি থেকে নামে। ফাতেমা আক্তার এগিয়ে এসে চিন্তিত গলায় বলেন, জাহিন বাবা, তুমি হঠাৎ, কিছু হয়েছে কি? অয়ন্তী কিছু করেছে কি? জাহিন মুস্কি হেসে বলে, না না, অয়ন্তী কিছু করেনি, আপনি ভেতরে চলুন, আমি বলছি। আর এসব ফল মিষ্টি আনার কি দরকার ছিল? দরকার ছিল। ঠিক আছে, এগুলো আমাকে দাও। না না, আমি নিতে পারবো, আপনি যান। জাহিন ভেতরে এসে বসে। ফাতেমা আক্তার বলেন, তুমি বসো, আমি একটু আসছি। জাহিন ফাতেমা আক্তারের মনোভাব বুঝতে পেরে বলে, না না, আমার জন্য কিছু করতে হবে না। কি বলছো? খালি মুখে চলে যাবে? আপনি এখানে বসুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। ফাতেমা আক্তার বসতে বসতে সন্ধিয়ান গলায় বলেন, কি কথা বাবা? আঙ্কেল বাড়িতে নেই? না, উনি তো স্কুলে গেছেন। ফাইজও বাড়িতে নেই? না, স্কুলে গেছে। ও, কি বলবে তুমি বলো। আসলে কথাটা অয়ন্তীকে নিয়ে। অয়ন্তীকে নিয়ে কি করেছে ও? আসলে রাতের বেলা অয়ন্তীর হঠাৎ করেই। সবটা খুলে বলল জাহিন। ফাতেমা আক্তার ভয়ার্ত গলায় বলেন, আসলে এটা ওর ছোট থেকেই হয়, মাঝে মধ্যেই এমনটা হতো, তবে গত 1 বছর যাবত এমনটা আর হয় না। ভেবেছিলাম হয়তো ওর এই অসুখটা সেরে গেছে, কিন্তু আবার হঠাৎ করে এমনটা কেন শুরু হলো বুঝতে পারছি না। ডাক্তার কি বলেছে এটার জন্য? আসলে ডাক্তার বলেছে মানসিকভাবে চাপ পড়লে এমনটা হয়, আর ওর মনের ওপরে চাপ পড়ার কারণ তো একটাই, নিজের মা আর দাদুকে হারানো। জাহিন আস্তে করে বলে, ও, তুমি ওকে একটু ভালো রাখার চেষ্টা করো বাবা। ছোট থেকে মেয়েটা আমার চুপচাপ স্বভাবের, মুখ ফুটে কিচ্ছু চাইবে না তোমার কাছে ও, তাই তোমাকেই একটু মানিয়ে নিতে হবে। জাহিন আশ্বাস দিয়ে বলে, চেষ্টা করবো ওনাকে সব সময় আগলে রাখার জন্য, চিন্তা করবেন না আপনি। জানি বাবা, তুমি ওকে সবসময় আগলে রাখবে, এই বিশ্বাসটা তোমার ওপরে আছে আমাদের। কিন্তু সমাজের কিছু মানুষ আছে যারা অকথ্য কথা বলে যায়।
সমাজে থাকা মানুষজন কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। আমি নিজে যেটা ভালো বুঝবো সেটাই করব। আগে নিজের ইচ্ছাকে গুরুত্ব দেওয়া একজন মানুষের মূল কর্তব্য, পরে না হয় সমাজের মানুষজনকে নিয়ে ভাববো। ফাতেমা আক্তার স্মিত হেসে বলেন, ঠিক আছে, তুমি বসো, আমি আসছি। আরেকটা কথা, আমি যে এখানে এসেছি অয়ন্তীকে জানানোর দরকার নেই। আচ্ছা। জাহিন শরীর হেলিয়ে দেয় সোফায়। অয়ন্তীর কাঁপনের দৃশ্যটা মনে পড়লেই বুকের বাঁ পাশটা একটা অসহনীয় ব্যথা অনুভব করে। জাহিন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে নেয়। মেয়েটার মায়ায় খুব বাজেভাবে জড়িয়ে পড়েছে সে, খুব বাজেভাবে। হৃদয় এটাও জানান দিচ্ছে ধীরে ধীরে মেয়েটার প্রেমে সে পড়ে যাচ্ছে। প্রতিনিয়ত মেয়েটার দিকে আকৃষ্ট হচ্ছে সে। হয়তো বিয়ে নামক পবিত্র বন্ধনের কারণেই এমনটা হচ্ছে তার সাথে। কিন্তু মেয়েটার হৃদয় কি বলে তার জন্য? মেয়েটা কি তার প্রেমে পড়েছে নাকি এখনো পড়েনি? শারাফের আজ অফ ডে। থানা থেকে আজ ছুটি নিয়েছে শারাফ। সবসময় এই কাজের প্রেশারে থেকে নিজেকে সময় দিতে পারছে না, তাই এই ছুটি নেওয়ার কারণ। যে ছেলে সকাল 7টার দিকে ঘুম থেকে উঠত, সে আজকে উঠেছে 12টার দিকে। শীতের সকাল লেপমুলি দিয়ে ঘুমাতে ভালোই লাগে। শারাফ গোসল সেরে খালি গায়ে এসে ব্যালকনিতে দাঁড়ালো। গলায় ঝুলছে টাওয়াল, পিঠে এখনো বিন্দু বিন্দু জল জমে আছে। নাভির নিচ থেকে 3/4 প্যান্ট পরা। হঠাৎ করে শারাফের নজর পড়ল পাশের ফ্ল্যাটের অসভ্য মেয়েটার দিকে, যে মেয়েটা হা করে তার দিকে তাকিয়ে আছে। শারাফ মেয়েটার দিকে তাকাতে মেয়েটা নির্লজ্জার মতো 32 পাতি দাঁত বের করে হাসি দিল। এই হাসি দেখে শারাফের গা জ্বলে গেল। এত অসভ্য মেয়ে তার এই হোল লাইফে দেখেনি। এত এত কথা শোনায় মেয়েটাকে, কিন্তু তারপরের জন্য সুপারগুলোর মতো তার পেছনে লেগে আছে। এমনকি মেয়ের বাবা মাকেও বিচার দেওয়া হয়েছে, কিন্তু লাভের লাভ কিচ্ছু হলো না। শারাফ বিতৃষ্ণা নিয়ে প্রশ্ন করল, কি হয়েছে? মেয়েটি হাসতে হাসতে বেশরমের মতো বলল, সুন্দর লাগছে আপনাকে। জানি, আরো সুন্দর লাগবে যদি প্যান্ট ছাড়া থাকেন। শেষের কথাটা মেয়েটা বিড়বিড় করে বলে। শারাফ ভুরু কুচকে বলে, কি ছাড়া সুন্দর লাগবে? মেয়েটা তড়িঘড়ি করে বলে, কিছু না, আজকে থানায় যায়নি। না যাইনি, দেখতেই তো পাচ্ছ। মেয়েটা আহ্লাদি গলায় ঘাড় বাঁকিয়ে বলল, আপনি এভাবে কথা বলেন কেন? একটু সুন্দর করে কথা বলা যায় না বুঝি আমার সাথে? শারাফ বিরস গলায় বলল, না যাই যা, কারণ আমার জন্মের সময় আমার মা আমার মুখে তিতা দিয়ে দিছে, মধু দেয়নি। কথাটা বলে শারাফ হনহনিয়ে ব্যালকনি থেকে চলে আসে। ব্যালকনিতে যাওয়াটা তার ভুল হয়েছে। ওটাই তার খারাপ করে দিল অসভ্য মেয়েটা। বয়স কতটুকু হবে এই মেয়ের? সবে 16-17 হবে হয়তো। কিন্তু এই বয়সে এই মেয়ের এত অধপতন। বাবা মাই বা কেমন মেয়েকে শিক্ষা দিতে পারে না। আগের বাবা মায়েরা সন্তানরা কিছু উল্টাপাল্টা করলে চেলা কাঠ দিয়ে পিটাতো, আর এখন তো সন্তানরা বাবা মাকে কথার মারপ্যাচে পিটায়। এই জেনারেশনটা এখন একটা অসুস্থ জেনারেশনে পরিণত হচ্ছে দিনকে দিন। সারা ফুডি আর জিন্স পরেছে। বন্ধুদের সাথে আজকে একসাথে লাঞ্চ করার প্ল্যান করেছে। আয়নার সামনে দাঁড়িয়ে থেকে ঘড়িটা হাতে পড়ার সময় হঠাৎ মনে পড়ে গেল লিজার কথা। আচ্ছা, মেয়েটাকে একটা কল করলে কেমন হয়? যেই ভাবনা সেই কাজ। সারা ফোন হাতে নিয়ে লিজার নাম্বারে কল করলো, কিন্তু গতবারের মতো এবারও লিজা কল ধরল না। সারা বিরাস গলায় বলে উঠল, আশ্চর্য, এই মেয়ে কোন দুনিয়াতে থাকে? কল করলে পাওয়া যায় না। কল যখনই ধরবি না তাহলে ফোন ইউজ করার কি দরকার? অদ্ভুত ব্যাপার। শারাপ আবারও কল করলো, কিন্তু সে একই ঘটনা, রিং হয়ে কল কেটে গেল। শারাপ ধ্যাত বলে ফোনটা কান থেকে নামিয়ে পকেটে রেখে দিল। শারাপ পরিপাটি হয়ে ফ্ল্যাট থেকে বের হতেই পাশের ফ্ল্যাটের মেয়েটার সাথে পুনরায় দেখা হয়। মেয়েটার সাথে তার মাও আছে। শারাপের খুব ইচ্ছে করছে আচ্ছা করে মেয়েটার মাকে কিছু বলে দিতে, কিন্তু এখন কোনো রকম ভেজালে জড়াতে চায় না, তাই আর কিছু বলল না। শারাপ আবার ফ্ল্যাটের ভেতরে ঢুকে পড়ে, না হলে দেখা যাবে লিফটে মেয়েটার সাথে তাকে নিচে নামতে হবে। প্রায় 5 মিনিট পর শারাপ নিচে নামে। শারাপ বাইকে করে রেস্টুরেন্টে আসে। পার্কিং লটে বাইক পার করে রেস্টুরেন্টের ছাদে গেল। সেখানে টেবিল বুক করা হয়েছে। শারাপকে আসতে বন্ধুরা চিৎকার করে বলে ওঠে, এই তো আমাদের পুলিশ অফিসার চলে এসেছে। কি মামা, ভালো আছো নি? শারাপ নুহাসের পাশে বসতে বসতে ফুহাদের কথার উত্তর দেয়। তারপর নুহাসের কাঁধে হাত রেখে নুহাসের মলিন মুখটা দেখে বলে, তোর আবার কি হলো? মুখটা এমন বাংলার প্যাঁচার মতো করে রেখেছিস কেন? নুহাস কফি খেতে খেতে বলে, কিছু হয়নি মামা, ওরে দেখে মনে হচ্ছে না ও বিশাল বড় ছ্যাঁকা খেয়েছে। ফুয়াদ কথা শুনে শারাপ নুহাসের হাত ধরে বন্ধুদের উদ্দেশ্যে বলে, তোরা বস, আমি আর নুহাস একটু আসছি।
এই যে আসতে না আসতে শুরু হয়ে গেছে দুজনের চিপাই যাওয়া। এই তোরা কি কোনোভাবে সারাপ জীবনকে কথা বলতে না দিয়ে জীবনের পায়ে লাথি মেরে বলে, শালা তোর মনে এইসব চিন্তা ঘুরে জানা ছিল না। এই নুহাস, চল তুই আমার সাথে। সারাপ আর নুহাস ছাদের এক কোণে গিয়ে দাঁড়ায়। সারাপ চিন্তিত গলায় বলে, কি হয়েছে তোর? নুহাস ধীর গলায় বলে, নিজেকে ধরে রাখা খুব শক্ত হয়ে যাচ্ছে দিন দিন আমার জন্য। মেয়েটা প্রতিনিয়ত ওর দিকে আমাকে চুম্বকের মতো টানে। পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি আমি মেয়েটার কাছ থেকে। সারাপ শান্ত গলায় বলল, বলে দে যারাকে তোর মনের কথা। নুহাসের নিঃশব্দে হেসে বলে, যে বাড়ির নুন খেয়ে বড় হয়েছি সেই বাড়ির মেয়ের দিকে নজর দিতে পারবো না? শালা নুন খেয়েছিস তো কি হয়েছে, এবার বাকি জীবন মিষ্টি খাবি। নুহাস তাচ্ছিল্যপূর্ণ হাসি দিয়ে বলে, এই মিষ্টি খেতে চাইলে শেখ বাড়ির উপর দিয়ে একটা ঝড় বয়ে যাবে, যেটা আমি চাই না হোক। প্রেম ভালোবাসায় ঝড় আসবে, এটাই স্বাভাবিক নুহাস। সেই ঝড়টাকে মোকাবেলা করতে হবে শুধু। এতটাও সাহস নেই আমার এই বড় ঝড় ঝামেলা মোকাবেলা করার। সারাপ এবার রাগ দেখিয়ে বলে, তাহলে তুই এই প্রণয়ের দহনে প্রতিনিয়ত পুড়ে পুড়ে মর। যখন দেখবি যারা অন্যের জন্য হয়ে যাচ্ছে তখন বুঝবি ঠেলা। কথাটা বলেই সারাপ চলে যায়। নুহাস দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সামনের দিকে তাকায়। সত্যি তো, যারাকে যখন অন্যজনের হতে দেখবে তখন কেমন অনুভূতি হবে বুকের ভেতরে। কথাটা ভাবতেই নুহাসের বুকের বাঁ পাশটা চিনচিন ব্যথা অনুভব করতে শুরু করলো। নিজের ডান হাতটা দিয়ে নুহাস বুকের বাঁ পাশটা চেপে ধরল। সন্ধ্যা হয়ে গেছে। আয়ান্তি পড়ার টেবিলে বসে আছে, কিন্তু তার মনোযোগ সম্পূর্ণ অন্যদিকে। পড়ায় মন নেই, মন পড়ে আছে জাহিনের কাছে। সকালে সুন্দর মুহূর্তগুলো বারবার মনে দাগ কেটে যাচ্ছে। হঠাৎ করে আয়ান্তি গুনগুন করে খেয়ে উঠল, কেন এত হারাবার ভয়, কেন এত সংশয়, ভালোবেসে তোকে দূরে হারাবো, সে তো হবার নয়। জাহিন সবে মাত্র রুমে পা দিতে নিবে, তখনই অয়ন্তীকে খালি গলায় গান গাইতে শুনে থমকে যায়। জাহিন দাঁড়িয়ে রইল আরো কিছুক্ষণ অয়ন্তীর গান শোনার জন্য, কিন্তু না, মেয়েটা 3 লাইন গেয়ে থেমে গেল। চাইলে কি আর সব কিছু পাওয়া যায়? না, পাওয়া যায় না। এই যে জাহিন বউয়ের গান শুনতে চাইলো, কিন্তু বউ তার বোবা হয়ে বসে রইল। জাহিন নিরাশ হয়ে শব্দ করে রুমের ভেতরে ঢুকলো। অয়ন্তী পেছন ফিরে জাহিনকে এত জলদি আসতে দেখে বড্ড চমকালো। জাহিন অয়ন্তীকে আরো চমকে দিয়ে বলল, অয়ন্তী, আমাকে একটা টি শার্ট আর একটা ট্রাউজার দিন তো। অয়ন্তী কয়েক পল জাহিনের দিকে তাকিয়ে চট করে উঠে ওয়ার্ড্রপ খুলে জাহিনের টি শার্ট আর ট্রাউজার নিয়ে জাহিনের কাছে আসলো। কিন্তু জাহিনের নিকট এসে যা দেখলো তাতে অয়ন্তী স্তব্ধ বিমূঢ়। নিজের চোখ দুটোকে যেন বিশ্বাস করতে চাইছে না অয়ন্তী। বুকের ভেতরটাই যেন চৈত্র মাসের ঝড় বইতে শুরু করেছে। জাহিনের গলার কাছটাই এই লাল দাগটা কিসের, কোথা থেকে আসলো? দেখে তো মনে হচ্ছে নখের খামচি। তা আওয়াজে সেই নখের খামচি না, খুব গভীরভাবে খামচি দিয়েছে। নিজের সর্বশক্তি দিয়ে খামচি দিয়েছে মানুষটা। জাহিন শার্টটা খুলে ফেলেছে, গায়ে শুধু এখন সাদা গেঞ্জি। জাহিন অন্তির কাছ থেকে কাপড়গুলো নেওয়ার জন্য অন্তির দিকে ফিরতে অন্তির এমন হতবিহব্বল চাহনি দেখে বুড়ো কোচকে বলে, কি হয়েছে? অন্তি কাপা কাপা হাতে জাহিনের গলার কাছটা দেখিয়ে বলে, এখানে কি হয়েছে? জাহিন নিজের গলার কাছটায় তাকালো, লাল হয়েছে জায়গাটা। জাহিন পুনরায় স্ত্রীর দিকে তাকালো। অয়ন্তীর চেহারায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, অয়ন্তীকে একটু বাজিয়ে দেখলে কেমন হয়? দেখা যাক বাজানোর পর কেমন প্রতিক্রিয়া করে সে। এই প্রতিক্রিয়া দেখে বুঝতে পারবে অয়ন্তীর মনে তার জন্য ঠিক কি আছে। জাহিন অয়ন্তীর কাছ থেকে কাপড়গুলো নিয়ে গলা খাকারি দিয়ে এলোমেলো দৃষ্টি ফেলে বলে, কিছু না। অয়ন্তীর শ্বাস প্রশ্বাস অধিক মাত্রায় বেড়ে যাচ্ছে। কিচ্ছু না মানে কি? স্পষ্ট দেখা যাচ্ছে গলায় 4 আঙ্গুলের নখের খামচি, আর জাহিন বলছে কিচ্ছু না। একজন প্রাপ্তবয়স্ক পুরুষকে এভাবে খামচি দিতে শুধু একজন মেয়েই পারে, কিন্তু কোন মেয়ে খামচি দিয়েছে জাহিনকে? অয়ন্তী এসব ভেবে শুকনো ঢোক গিলে ক্ষীণ স্বরে বলে, আপনি আমার কাছ থেকে কিছু লুকিয়ে থাকলে বলে দিন। জাহিন অয়ন্তীর দিকে ফিরে গলার স্বর কঠিন রেখে বলে, আজব, আমি কেন আপনার কাছে থেকে কিছু লুকাতে যাব? আর এখানে লুকানোর কি আছে? অয়ন্তী চোখ টলমল করছে। চোখের পলক ফেললেই গাল বেয়ে গড়িয়ে পড়বে অশ্রুকণা। অয়ন্তী নিচের ঠোঁট কামড়ে ধরে, নাকের পাটা ক্ষণে ক্ষণে ফুলে উঠছে। মানুষ ঠিকই বলেছে, নেতাদের চরিত্র খারাপ হয়,
তারা ঘরে বউ রেখে বাইরে অন্য মেয়েদের সাথে অবৈধভাবে সম্পর্কে জড়িত থাকে। তাদের একজনকে দিয়ে চলে না, তাদের অনেকজনের প্রয়োজন হয়। কিন্তু জাহিনকে একদিন দেখে অয়ন্তী ভেবেছিল জাহিন হয়তো অন্যরকম, অন্যদের মতো নয়। কিন্তু আজ সেই সকল মানুষদের কথাই সত্যি হলো যারা বলে বেড়ায় নেতাদের চরিত্র খুব খারাপ। জাহিনও সবার মতো। যাকে কিনা নিজের মন প্রাণ দিয়ে ভালোবাসতে শুরু করেছিল, সে মানুষটা তাকে এভাবে ঠকিয়ে দিল। সে সত্যিই অভাগা, তার কপালে সুখ নেই। সকালবেলা নিজেকে ভাগ্যবতী ভাবাটা বড্ড অন্যায় হয়ে গেছে তার ভাবা উচিত ছিল তার এই পোড়া কপালে এত সুখ নেই। অয়ন্তী আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। জাহিন হাত বাড়িয়ে অয়ন্তীকে ধরার আগে অয়ন্তী বেরিয়ে যায়। জাহিন তর্জনী আর বৃদ্ধাঙ্গুল দ্বারা চেপে ধরল কপালের মধ্যভাগ। ড্রেসটা মনে হয় একটু বেশি হয়ে গেছে। এবার কি করে অয়ন্তীকে মানাবে সে? মেয়েটা কি ভাবলো তার সম্পর্কে? তবে জাহিন এটা বুঝতে পারছে অয়ন্তী যে তাকে নিয়ে কোনো নারী ঘটিত চিন্তা করছে, এটা স্পষ্ট। মেয়েরা আর যাই হোক, স্বামীর পাশে অন্য নারী সহ্য করতে পারে না। আর তার উপরে জাহিনের গলায় এমন নখের খামচি দেখেছে। কিন্তু এই নখের খামচি অয়ন্তীর দেওয়া, সেটা তো আর অয়ন্তী জানে না। কথায় আছে, যারা চুপচাপ স্বভাবের হয় সেই মেয়েদের রাগ অভিমান দুটোই নাকি গাঢ় হয়। অয়ন্তী কোনটা করছে, তার উপরে রাগ নাকি অভিমান? এবার কি করে জাহিন নিজের স্ত্রীর অভিমান আর রাগ ভাঙ্গায়, সেটাই দেখার পালা। রাত 11টা বেজে গেছে। জাহিন বেডে বসে ল্যাপটপে কিছু প্রয়োজনীয় কাজ কমপ্লিট করে রাখছে, কিন্তু কাজের ফাঁকে ফাঁকে বারবার দরজার ঘড়ির দিকে তাকাচ্ছে। কিন্তু যার অপেক্ষা করছে তার আসার নাম নেই। তার লাজুক বউটা কি রাগ অভিমান করে আজ রুমেই আসবে নাকি? জাহিন তপ্ত নিঃশ্বাস ছাড়ল। সে যখন খাওয়া দাওয়া করছিল তখন অয়ন্তীর দিকে বারবার তাকিয়েছে, কিন্তু মেয়েটা তার দিকে একটি বারের জন্য তাকায়নি। বোঝাই যাচ্ছে বড্ড অভিমান করেছে বউ তার উপরে। জাহিন আর অপেক্ষা করতে পারছে না। সেই যে সন্ধ্যার সময় বউ তার রাগে দুঃখে অভিমানের রুম থেকে বেরিয়েছে, এরপর আর একটি বারের জন্য আসেনি রুমে। এবার রাগ উঠছে জাহিনের, ভীষণ রাগ। রাগ অভিমান করছে ভালো কথা, তা বলে রুমে আসবে না, কেমন কথা? জাহিন ল্যাপটপটা রেখে তড়াক করে উঠে দাঁড়ালো। উদ্দেশ্য অয়ন্তী রুমে না আসতে চাইলে পারলে সে সবার সামনে গিয়ে পাজা কোলে তুলে রুমে নিয়ে আসবে। কে কে বলবে তার ধার ধরবে না জাহিন। জাহিন হাই স্পিডে রুমের বাইরে পা রাখতে নেবে, তখনই দেখে অয়ন্তী আসছে। জাহিন অয়ন্তীকে দেখে তাড়াতাড়ি করে এসে আগের ন্যায় ল্যাপটপ নিয়ে বসে পড়ল। জাহিনের নজর ল্যাপটপের স্ক্রিনের উপর রাখলো আর চোখে দরজার দিকে তাকিয়ে আছে। অয়ন্তী রুমে আসলো, তার হাতে পানির জগ। অয়ন্তী এক নজর জাহিনের দিকে তাকিয়ে পানির জগটা টেবিলের উপর রেখে ওয়াশরুমে চলে যায়। জাহিন মুখ দিয়ে চবর্গীয় উচ্চারণ করে ওয়াশরুমের দরজার দিকে তাকালো। মেয়েটাকে মনে হয় একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছে। জাহিন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চোখ কসলিয়ে ল্যাপটপের দিকে তাকালো। কিছুক্ষণ পরেই অয়ন্তী ওয়াশরুম থেকে বের হয়ে ধীর পায়ে হেঁটে চুপচাপ বেডে শুয়ে পাশ ফিরে চোখ বন্ধ করে গায়ে মাথায় ব্ল্যাঙ্কেট টেনে শুয়ে পড়ল। কিন্তু দু চোখে কোনো ঘুম নেই। বারবার চোখের সামনে ভেসে উঠছে জাহিনের গলার কাছটায় খামচির লাল দাগটা। চাইলেও মস্তিষ্ক থেকে দূরে সরিয়ে দিতে পারছে না। বুকের মাঝে চাপা এক কষ্ট অনুভব করছে। অয়ন্তীর ডান হাতটা বুকের মাঝে চেপে ধরে কয়েকবার চাপড় দিল আর বারবার দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে। এই প্রত্যেকটা দীর্ঘ নিঃশ্বাসের শব্দ এই নিস্তব্ধ রাত হওয়াতে স্পষ্ট শুনতে পাচ্ছে জাহিন। জাহিন ঘাড় ঘুরিয়ে অয়ন্তীর দিকে তাকায়। কি করে অয়ন্তীর মনের কষ্ট কমাবে সেটাই ভাবছে। অয়ন্তীর দম বন্ধ হয়ে আসছে, শুয়ে থাকতে ইচ্ছে করছে না। একটু মুক্ত বাতাসের দরকার তার। অয়ন্তী নিজের গা থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে শুয়ে থাকা থেকে উঠতে নেবে, তখনই জাহিনের গম্ভীর গলার স্বর ভেসে আসে। কোথায় যাচ্ছেন? অয়ন্তী ঢোক গিলে বলে, বেলকনিতে। কেন? এমনি। জাহিন কঠিন গলায় বলে, এমনি কেন? বাইরে কুয়াশা পড়েছে, বেলকনিতে যাওয়ার কোনো দরকার নেই। সকালবেলা রোদ উঠলে তখন যতক্ষণ মন চাইবে ততক্ষণ বেলকনিতে থাকবেন। এখন চুপচাপ ঘুমান। অয়ন্তী দুঠোঁট চেপে ধরে। বড্ড কান্না পাচ্ছে তার। জাহিন তার সাথে এমন রুক্ষ ভাষায় কথা বলছে কেন? কই এতদিন তো এমন রুক্ষ গলায় কথা বলেনি। আজ হঠাৎ কি হলো জাহিনের? অয়ন্তী ব্ল্যাঙ্কেটটা পুনরায় জড়িয়ে নিয়ে ঢুকলে কান্নাটা আটকে নিল। কষ্টগুলো দলা পাকিয়ে বুকে চেপে শক্ত হয়ে শুয়ে রইল। জাহিন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে উঠে দরজার সিটকারি লাগিয়ে দিল, ড্রিম লাইট জ্বালিয়ে দিল। অয়ন্তী শক্ত করে খামচে ধরল ব্ল্যাঙ্কেটটা। তার অবচেতন মন বলছে জাহিন তার কাছে আসবে, তাকে জড়িয়ে ধরবে। জাহিন বেডে বসে কিছুক্ষণ তবদা মেরে রইল। জাহিন অয়ন্তীর বাহুতে হাত রেখে নরম গলায় বলে, অয়ন্তী। অয়ন্তী চোখ মুখ খিচিয়ে বন্ধ করে রইল। এমন একটা ভান ধরছে যে সে ঘুমিয়ে গেছে। জাহিন পুনরায় মোলায়েম কণ্ঠে বলে, সাড়া দেবেন না আমার ডাকে? জাহিন জোর করে অয়ন্তীর ভাও ধরে নিজের দিকে ঘোরালো। অয়ন্তী চিত হয়ে শুয়ে আছে।
জাহিন হালকা ঝুঁকে আছে অয়ন্তীর দিকে। অয়ন্তী চোখ বন্ধ করে রেখেছে, তা দেখে জাহিন বলে, ঘুমাননি সেটা কিন্তু আমি জানি, কারণ আপনার চোখের পাতা নড়ছে, সেটা আমি স্পষ্ট ডিম লাইটের মৃদু আলোতে দেখতে পাচ্ছি। অয়ন্তী কথাটা শুনে চোখ মেলে তাকালো, কিন্তু জাহিনের দিকে নয়, বরং অন্যদিকে তাকিয়ে রইল। জাহিন আলতো হাতে অয়ন্তীর গালে হাত রাখে। অয়ন্তী চোখ বন্ধ করে ঢোক গিলে পুনরায় তাকালো। জাহিন আড়ষ্ট কণ্ঠে বলে, রাগ করেছেন আমার উপরে? অয়ন্তী ধরা গলায় বলে, না। তাহলে অভিমান করেছেন? অয়ন্তী আগের ন্যায় বলল, না। সেটাও না? তাহলে? অয়ন্তী দ্রুত গলায় বলল, আমি আপনার উপর রাগ অভিমান কিছু করিনি। জাহিন মুচকি হাসল। বউ তার রাগ অভিমান করেনি ঠিকই বলছে, কিন্তু প্রচন্ড অভিমান করেছে তার উপর, সেটা টের পেয়ে বুঝতে পারছে। জাহিন এবার আকস্মিক অয়ন্তীর বা হাতের বাহু ধরে অয়ন্তীকে নিজের বুকের সাথে মিশিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। অয়ন্তী হকচকিয়ে উঠে এমনটা হওয়াতে, কিন্তু নিজেকে সামলে নিয়ে জাহিনের বুকে পড়ে রইল বিড়াল ছানার মতো। জাহিন অয়ন্তীর খোলা চুলের ভাঁজে হাত বুলিয়ে দিয়ে বলে, সরি, বুঝতে পারিনি আপনি যে আমার ওই কথাটা শুনে এতটা হার্ট হবেন। অয়ন্তী চুপ মেরে রইল, একটা রা অব্দি করলো না। জাহিন পুনরায় বলতে শুরু করলো, আপনি জানতে চান এই খামচি দেওয়ার মালিককে? জাহিন কিছুটা থেমে বলে, এই খামচির দাগটা আপনারই দেয়া অয়ন্তী। অয়ন্তী চমকে জাহিনের দিকে তাকায়। কি বলছে এই লোক? সে কখন এই কাজটা করলো? অয়ন্তীর হতবিহ্বল চেহারা দেখে জাহিন ঠোঁটের কোণে চাপা হাসি রেখে বলে, আমার কথা বিশ্বাস হচ্ছে না বুঝি? অয়ন্তী অবিশ্বাস্য গলায় বলে, আমি কখন এমনটা করলাম? গতকাল রাত্রে করেছেন মিস, ও সরি মিসেস অয়ন্তী। যখন আমি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম, তখন হঠাৎ করেই চোখ মেলে দেখি আপনি বিড়ালের বাচ্চার মতো শক্ত করে আমাকে খামছে ধরেছেন। হয়তো কোনো কোনো স্বপ্ন দেখছিলেন, তারই বহিঃপ্রকাশ করেছেন আপনি এইভাবে। অয়ন্তী বোকার মতো প্রশ্ন করে, আপনি সত্যি বলছেন তো? বেশি প্রয়োজন না পড়লে আমি মিথ্যা কথা বলি না অয়ন্তী। আর বিয়ের প্রথম রাতে আপনাকে বলেছিলাম, আপনি ব্যতীত আমার জীবনে অন্য কোনো নারী ছিল না, আপনি আমার জীবনের প্রথম নারী। অয়ন্তীর মনে পড়লো ওই দিন রাতে ছাদে থাকাকালীন জাহিনের কথাটা। অয়ন্তীর এখন নিজেকে নিজের কাছে ছোট লাগছে এটা ভেবে। সে কি করে জাহিনের সম্পর্কে এমনটা ভাবলো? জাহিনের কথা শুনে মনে হচ্ছে সেই এই কাজটা করেছে। ইস, খুব কষ্ট পেয়েছে নিশ্চয়ই মানুষটা এভাবে খামচি দেওয়াতে। সকাল হোক, তারপর তার এই বাঘিনীর মতো নখগুলো কাটতে হবে। জাহিন অয়ন্তীর ভাবুক চেহারা দেখে বলে, এই যে ম্যাডাম, কোথায় হারিয়ে গেলেন? অয়ন্তী দুপাশে মাথা নাড়িয়ে বুঝায় সে কোথাও হারিয়ে যায়নি। জাহিন মুস্কি হেসে বলে, এবার নিশ্চিন্তে ঘুমান। সন্ধ্যা থেকে অনেক চিন্তা ভাবনা করেছেন, এই ছোট্ট মাথা নিয়ে আর চিন্তা করতে হবে না। কিন্তু অয়ন্তী জাহিনের কথা না শুনে জাহিনের খামচি দেওয়ার স্থানে আলতো হাতে স্পর্শ করে আহত গলায় বলে,